বাংলার বুকে কালী আরাধনার সঙ্গে জড়িয়ে রয়েছে কতই না কাহিনী ও কিংবদন্তি। তেমনই একটি হলো বর্তমান মেদিনীপুর শহরে লচ্ছিপোদ্দার কালীবাড়ি। দাবি অনুসারে এই কালীবাড়ি ও দেবীর প্রতিষ্ঠা হয়েছিল প্রায় 400 বছর আগে। এখানে কালী পুজোর সূচনা করেছিলেন সংশ্লিষ্ট দে পরিবারের কর্তা লক্ষ্মীনারায়ণ দে। তবে লচ্ছিপোদ্দার নাম হয় লক্ষ্মীনারায়ণ দের নামের অংশ থেকে, অপভ্রংশ হয়ে লক্ষ্মী থেকে লক্ষ্মী এবং লক্ষ্মী থেকে লচ্ছি। ওনাদের ধানের আড়ত ছিল, তাই ওনাদের পোদ্দার বলা হতো। সেখান থেকেই পুজোর নাম হয় লচ্ছিপোদ্দার কালীবাড়ির পুজো। কথিত দেবীর স্বয়ং তার মন্দির নির্মাণ ও পুজো শুরুর জন্য লক্ষ্মীনারায়ণকে বা কোনো প্রতিবেশীকে স্বপ্নাদেশ দিয়েছিলেন। সেই স্বপ্নাদেশে বলা হয়েছিল দেবী কালী স্বয়ং আবির্ভূতা হবে, তার উপস্থিতি বোঝা যাবে নূপুরের শব্দে। সেই শব্দ যেখানে থামবে সেখানেই মন্দির ও বিগ্রহ প্রতিষ্ঠা করতে হবে। দাবি অনুসারে এই স্বপ্নাদেশ পাওয়ার কিছুদিনের মধ্যেই মধ্যরাতে বাড়ির সদস্যরা নূপুরের শব্দ শুনতে পান। সেই শব্দ যেখানে থামে সেখানেই দেবী কালিকার আরাধনার বন্দোবস্ত করা হয়। সেই থেকেই এই পুজো হয়ে আসছে। সেই সময়ে অবিভক্ত মেদিনীপুরের হবিবপুরে দেবীর এই মন্দির প্রতিষ্ঠা করা হয়। আমাদের পুজো আনুমানিক 450-500 বছর আগে। এক্স্যাক্ট ডেট আমরা জানি না। আমরা জানি যে একজনের স্বপ্নাদেশে এই পুজো প্রথম শুরু হয়। পারিবারিক একটি অনুষ্ঠান হয়ে প্রত্যেক দীপান্বিতা কালী অমাবস্যার দিন আমাদের প্রত্যেক বছর এই পুজো হয় এবং এই পুজোর লচ্ছিপোদ্দারের আমল থেকে নামটা বেশি চালু হয়। লচ্ছিপোদ্দার ছিলেন লক্ষ্মীনারায়ণ দে এবং তাঁরই অপভ্রংশে লচ্ছিপোদ্দার নাম হয়। তাঁর ধানের ব্যবসা এবং ও জমিদার এই টাইপের তার অবস্থা ভালো থাকার জন্য তাকে পাড়ার সবাই বলতেন পোদ্দার। কিন্তু আমাদের টাইটেল কিন্তু দে, আমরা দে বংশের লোক। ইনি লচ্ছিপোদ্দার নামে, সেই থেকে লচ্ছিপোদ্দারের কালী ঠাকুর হয়। সেই সময়ে অবিভক্ত মেদিনীপুরের হবিবপুরে দেবীর এই মন্দির প্রতিষ্ঠা করা হয়। এই পুজো ওই সময়ের পর থেকে পুজোর দিক থেকেও অনেক বাড়ে। লচ্ছিপোদ্দার এবং তাঁর ছেলে, সুযোগ্য ছেলে করালীচরণ দে, এরা মানে তাদের করালীচরণদের নিজের হাতের লেখা বই পূজাবিধি, সেই পূজাবিধি দেখলেই বোঝা যায় যে তারা কতটা গভীর এই তত্ত্বর মধ্যে গেছিলেন এবং সেই হিসেবে তারা কতটা পুজোটাকে বাড়িয়েছেন এবং অন্যভাবে। এই পুজোর বিশেষত্ব হলো এখানে এখন আর কোনো পশু বলি হয় না। চাল কুমড়ো, আখ এবং বিভিন্ন সবজির মাধ্যমে বলি সম্পন্ন করা হয়। আমাদের পুরো তান্ত্রিক মতে পুজোটা হয় এবং 1935 সাল অবধি পশু বলি হতো এবং পশু বলি শোনা যায় যে উঠানের পশু বলির ওই উঠানের পুরো এতে 2 থাক 3 থাক সে পাঁঠার কেটে এরকম হতো। তখন পাঁঠা, ভেড়া, মহিষ, এগুলো এর মাগুর মাছ, এইসব পশুর সব বলি হতো। কিন্তু সেগুলো 1935 সালে পশুর হওয়ার পরে তারপর থেকে বিরাচারে ওই চাল কুমড়ো, আখ, বাতাপি, শশা, কলা, এগুলো সব আরম্ভ হয় 5টি রিপুকে করার জন্য। ঠিক এইভাবে বলির এটা আরম্ভ হয়। দেবীর নির্দেশ মেনে আজও
একজন 14 বছরের কন্যার সারা বছরের ভোজনের সমতুল্য হিসেবে 108 কেজি চাল পুজোয় অর্পণ করা হয়। নৈবেদ্যের থালা, নৈবেদ্যে যেটা করা হয় সেটা প্রায় 1 কুইন্টাল চালের মতন চাল দেওয়া হয়। সেটার মাপ রয়েছে যে একটা 14 বছর মেয়ে দুবেলা কী খেতে পারে, সেই হিসেবে প্রত্যেক দিনের ক্যালকুলেট করে কত হয়। আগেকার মাপে হতো সের ছটাকে, এখন আর সেই ওজনদারিও নেই, কেজিতে আমরা করে চেষ্টা করি। কিন্তু যাই হোক, আমরা পুরনো হিসেবে 91-92 শস্যের এরকম হয় আর কি। এইটা দিয়ে আমাদের ঠাকুরকে এটা দেওয়া হয়। এবং আমাদের কোনো জিনিস মূল্য ধরা বা ধরা হয় না। আমরা যেটা দিই সব জিনিস আমরা কিনে নিজে হাতে দেখে দিই, যে ঠাকুরের 14 বছরের মেয়ের বিছানার সাইজ কী হবে, সেই যে শয্যাদ্রব্য দেওয়া হয়, হ্যাঁ, সেই অনুযায়ী সমস্ত জিনিসটাই ওই রকমভাবে জিনিসটা তৈরি করে করে দেওয়া হয় আর কি। আমাদের ঠাকুর গড়া শুরু হয় বিজয়া দশমীর দিন। একটি শুভ মুহূর্ত ধরে যদি দেবতা গঠন থাকে পাঁজিতে তাহলে ভালো, আর যদি দেবতা গঠন না থাকে তাহলেও একটা শুভ মুহূর্ত থেকে আমরা শুরু করি সকালবেলা করে। তো সেইটা দিয়ে শুরু হয় এবং আমাদের ঠাকুরের মূর্তি শেষ হয় পুজোর দিন 12টা-1টার সময়। মূর্তি ওই যে শেষ হলো, তারপরে আর মূর্তি তার অবধি সমস্তক্ষণ মূর্তি একটা না একটা কাজ চলতে থাকে। লাস্টে চোখ আঁকা হয়, চোখ এঁকে তারপরে মূর্তি শেষ হয়। মূর্তি শেষ হবার পরে সেই চোখের সঙ্গে সোজা করে আমাদের স্তম্ভপোত হয়। স্তম্ভপোত মানে যেখানে বলি দেওয়া হয়, সেটা মায়ের দৃষ্টি সোজা ঠিক করা হয়। তারপরে সঙ্গে সঙ্গে মায়ের বাড়ির লোকেরাই সবাই চুল তৈরি করে চুল করে মুক্তকেশী করে দেন ঠাকুরকে। তারপরে মুক্তকেশী হওয়ার পরে তারপরে বেদি বেঁধে সমস্ত এটাকে করে মন্দির ধুয়ে তারপরে আরম্ভ হয়। মন্দির শুকোবার পরে সর্বতভদ্রা মণ্ডলী আমাদের হয়। সর্বতভদ্রমণ্ডলী যদিও এটা দুর্গাপুজোয় প্রশস্ত, কিন্তু আমাদের এখানে আমার ঠাকুরদাদা এটা শুরু করেছেন। তার আগে অষ্টদল পদ্ম হয়ে কেবল একটি হতো। তো আমার ঠাকুরদাদা প্রথম শুরু করেন সর্বতভদ্র মণ্ডলী, এবং এখনও বাড়ির বিশেষ করে মেয়েরাই বেশি এটাকে করে ওটাকে প্রত্যেকবার তৈরি করে। দশমীর দিন থেকে সূচনা হয় পূজানুষ্ঠানের। আমাদের পুজো শুরু হয় গোধূলি থেকে, যখন আমরা একটি প্রতিষ্ঠিত পুকুরে গিয়ে পিতৃতর্পণ করে সূর্য এবং গঙ্গা পুজো করে আমরা ঠাকুরের নিয়ে ঠাকুরকে ওখান থেকে ঠাকুরের জল নিয়ে এসে বাড়ির ছেলেরা তারা আধার দিয়ে একেবারে ঘট ডুবিয়ে নিয়ে এসে সেখানে ঘট স্থাপন হয়। সেই ঘটে পুজো হতে থাকে গোধূলি থেকে আরম্ভ করে আমরা সূর্যোদয় অবধি। আগে পূর্ণাহুতি হয়, পূর্ণাহুতি মানে হোমের পূর্ণাহুতি হয়ে যায়। পূর্ণাহুতি হয়ে যাবার পরে ওইভাবে আমাদের পুজোটা হয়। এই অন্যান্য বেশিরভাগ জায়গায় দেখা যায় কালী পুজো 1-1.5 ঘন্টার মধ্যে শেষ হয়ে যায়। এর কারণ আমাদের এখানে পূজা বিধিও আলাদা, এবং আমাদের কতগুলো জিনিস অনেক বেশি অন্যান্য জায়গার যোগে রয়েছে। একটা ছোট এক্সাম্পল হলো, প্রত্যেকের একটা প্রথম যে হয় উপাচার, সেটা হলো আসন। প্রত্যেকে একটা আসন দিয়ে একটা মন্ত্র দিয়ে ছেড়ে দেয়, আসনে দিয়ে দেয়। আমাদের এখানে 3টে আসন হয়, একটা রজতাসন, একটা কমলাসন, একটা কাষ্ঠাসন। 3টের আলাদা আলাদা মন্ত্র, 3টের আলাদা আলাদা করে এভাবে করা হয়। সেই রকম প্রত্যেকটি ষোড়শ উপাচারের আলাদা আলাদা এতগুলো উপাচার করা হয়, যার জন্য শতপ্রচারের অঙ্গ হিসেবে আমাদের প্রচুর জিনিস করা রয়েছে।
কাজেই সেই জন্য আমাদের এখানে টাইমটা অনেক বেশি লাগে। আমাদের ন্যাসপাটে যেভাবে ন্যাসপাট হয়, যেমন মানে প্রত্যেকটি ন্যাসপাটের যেগুলো রয়েছে সেগুলো এখানে ছোট মাতৃকার ন্যাস করে করে ছেড়ে দেয়, করে 15 মিনিটের মধ্যে হয়ে যায়। আমাদের সেটা একে বৃহৎ সোড়ার ন্যাস ইটসেলফ 40 মিনিট লাগে। বাকি অন্যান্য ন্যাসপাটে আরও করে আমাদের পুরো চক্ষুদানের আগের যে পুজোটা হয়, সেই পুজোটা হলো শুদ্ধির পুজো, নিজের শুদ্ধি। এবং যেটা আমাদের এখানে আরেকটা জিনিস হয়, যেটা অন্য জায়গায় হয় না, গুহ্য সোড়ার ন্যাস, সেটাতে ঠাকুরের দেহ শুদ্ধ করা হয়। এখন এগুলো হলো ভেরি টেকনিক্যাল জিনিস, আমি জানি না লোকে ইন্টারেস্টেড কিনা, কিন্তু আমাদের এখানের অনেক জিনিস এরকম অন্যান্য এতে হয়। কাজেই এই ন্যাসটা পুরো পাঠ করে সমস্ত শোধন করার পরে তারপরে আমরা ঠাকুর আহ্বান করে চক্ষুদান করি। চক্ষুদানের পরে প্রাণ প্রতিষ্ঠা হয়, তখন চক্ষুদানে বলি হয়, প্রাণ প্রতিষ্ঠা হয়, তারপরে মেন পুজো আরম্ভ হয়। পুজো যখন করে এর মাঝখানে হয় রহস্য পুজো, মকারের পুজো। সেই রহস্য পুজো করার পরে তারপরে আরম্ভ হয় মেন পুজো, ষোড়শোপচারের যেগুলো আগে বললাম আপনি, সেই রকমভাবে প্রত্যেকটি পুজো হয়। এবং এই পুজোতে আমরা দেখি আমাদের প্রত্যেকবারই এই টাইমের মধ্যে কুলোতে পারি না। অন্যান্য জায়গায় যেমন ওখানে হয় একজন ব্রাহ্মণ 4টে 5টা 6টা মন্দিরে পুজো করে এসছেন সরস্বতী পুজোর মতন। আমাদের এখানে সেটা পসিবল হয় না, আমরা বুঝতেই পারি না যে কীভাবে হয় এটা করা। এই হলো আরেকটি। আর বিশেষত্ব কতগুলো জিনিস থাকে যে আমাদের সংকল্পর পরে আমরা সব তান্ত্রিক মতে লাল রাঙানো কাপড় পরে, ছেলেরা সবাই, মেয়েরা লাল পাড় কাপড় পরে পরে আমরা পুজোর অঙ্গ করে আরম্ভ করি করা। শহর এবং শহরতলির বিভিন্ন প্রান্ত থেকে সবাই মাকে দর্শনের জন্য এবং পুজো দেখার জন্য আজ এখানে ভিড় করে। নিয়ম শৃঙ্খলা বজায় রেখেই এক এক করে মানুষ ভিতরে প্রবেশ করেন এবং মাকে দর্শন করেন। প্রশাসন এই ব্যাপারে যথেষ্ট সাহায্য করেন। আমরা শুনলাম যে মূর্তি একই কাঠামোতে হয় এবং যে দালানের মাপ থেকে শুরু করে ওনার কাছ থেকে আমি শুনলাম একই মাপে, মায়ের মাপে। তো সেটাই মানে আমি যেটা আগেও বলেছিলাম যে সমস্ত কালী মায়ের মূর্তির থেকে আপনাদের বাড়ির মূর্তির একটু আতিশয্য বলুন বা একটু পরিবর্তন রয়েছে। তো এই ব্যাপারে যদি বলেন যে কোন ঘরানায় মায়ের মূর্তি, এবং আপনার কাছে আমার প্রশ্ন হবে যে আপনি যেভাবে অতীতে দেখেছেন এবং বর্তমানে, তো কিছু কি পরিবর্তন আপনি লক্ষ্য করেছেন? মায়ের যে গয়না বা যে মূর্তিটা স্বপ্নে পেয়েছে সেটাই এখানে রেপ্লিকেট করা হয়েছে, চেষ্টা করা হয়েছে, এবং আমরা ছোটোবেলা থেকে যা দেখে এসেছি সেটাই চলে আসছে। এবং গয়না যেটা উড়িষ্যা কালচার যেটা বলছেন, হ্যাঁ, গয়নাগুলোর নাম এবং টাইপ দেখা গেছে উড়িষ্যার দেশে, উড়িষ্যার স্টেটের লোকেদের ভেতর কম, ওই দিক থেকে এসছে। ঠিক আমাদের কলকাতার বউবাজারের গয়নার মতো নয়। হ্যাঁ, তো সেই হিসেবে অনেক কিছু নট অনলি দ্যাট, আমাদের কিছু কিছু প্রসাদ আছে যেটা মিল পাওয়া যায় জগন্নাথ টেম্পলের সঙ্গে। এইটা আছে। এবং কী করে এটা হয়ে আসছে এটা আমিও জানি না, কিন্তু এটুকু জানি আমরা ছোটোবেলা থেকে প্রত্যেকটা মাপ জানি। মাপ মানে এখান থেকে এটা কত হবে, এখান থেকে এটা কত হবে, এটা কত, পুরো জিনিসটা জানি। আমাদের এখানে আমি ছোটোবেলা থেকে কারিগর অনেক পাল্টেছে। আমাদের বাড়ির ঠাকুরের পপুলারিটি খুব বেড়েছে। কারিগর যারা করতো তাদের উপর অনেক প্রেশার পড়েছে যে আমাদের ঠাকুরের মতো ওদের ঠাকুর করতে হবে। আপনি যদি পুজোর সময় আসেন দেখবেন অনেকেই অনেক এইসব পাড়ার সব ঠাকুরগুলো চেষ্টা করেছে এরকম থাকতে। যে জন্য
আমাদের অনেক কারিগরকে নিয়ে অনেক রকমের প্রবলেম হয়। তো যাই হোক, যে কোনো কারণেই হোক, আমরা এখনো অবধি সেই স্ট্যান্ডার্ডটা রেখে গেছি। মাটির টাইপ পাল্টে গেছে, আগে যে মাটি হতো, যেভাবে মাটি তৈরি হতো, তুলো দিয়ে কোমর মাটি, পেঁয়াজান, এগুলো সব আমরা জানি, বুঝেছেন তো। কিন্তু এখন পাল্টে গেছে। রঙে আগে এক একটা রঙের সঙ্গে এক একটা আঠা পাওয়া হতো। খড়ির সঙ্গে তেঁতুল বীজের আঠা হতো, হলুদের কালির সঙ্গে ভূষা দিয়ে করতো, বেলের আঠা হতো। এর প্রত্যেকটা অ্যাক্টিভিটি তখনকার দিনে এত শক্তও ছিল, সোজাও ছিল। আমাদের বাড়ির লোকেরা সকালবেলা পাড়ার সব ভেরিয়াস লোকেদের কাছে নিয়ে আসতো, বেল, কেউ আপত্তি করতো না। বাঁশ লাগলে বাঁশ দিয়ে দিত। এখন আপনি যান, প্রথম কথা পাবেন না, অর্ধেক লোক দিতে চায় না। এগুলো দিনের সঙ্গে পাল্টেছে, যে জন্য আমাদেরও এখনও লাকিলি রং আর ওইভাবে করতে হয় না। আগে যেমন আমরা প্রিমিটিভ ওয়েতে রং করতাম, শিবের ভোর রাতে যে চালতা দিয়ে অভ্র ফোটানো হতো, বুঝলেন না, সেই কারিগরের সেসব স্কিল ছিল। এখন তো কেউ জানেও না, আর দরকারও নেই। তো সেই সব করে এই ধরনের চেঞ্জ হয়েছে। কিন্তু যেটা চেঞ্জ হয়নি, চক্ষুদানের সময় মায়ের দৃষ্টি ঠিক থাকে। একেবারে। তো যাই হোক, সেসব তো হয়েছে। আরেকটা জিনিস আমি বলতে চাই, আমাদের এত বছর পুরনো, যেটা আই থিঙ্ক অল উই আর ভেরি প্রাউড, যে আমরা একসঙ্গে পুজো করি। আমাদের কোনো ভাগাভাগি, পালাপালি ওসব নেই। নিষ্ঠা, ভক্তি, ভালোবাসা নিয়ে সবাই আলাদা আলাদা জায়গাতে থাকলেও একসাথে পুজো হচ্ছে, যেটা সত্যি খুব গর্বের বিষয়, এবং 450 বছর ধরে একইভাবে। তো আমি আপনাদের কাছে একটু আসবো যে আপনাদের ছোটোবেলা এবং এখন, মানে এই দাঁড়িয়ে এখন তো আপনাদের বাড়িতে নতুন সদস্য ছোটোরা রয়েছে, তাদের যে ছোটোবেলাটা আপনারা দেখছেন এবং আপনাদের যে ছোটোবেলা, সেটা একসাথে কিভাবে আপনারা মিলিয়ে যদি একটু পুরনো কিছু মেমোরি রিকালেক্ট করেন। মায়ের প্রসাদ, যেটা মেন প্রসাদ, মুখ্য প্রসাদ যেটা, সেটা অ্যাকচুয়ালি ভিয়ান থেকে আরম্ভ হয়। এখানে ভিয়ান বসে, ভিয়ানে হয়। আমি ছোটোবেলায় দেখেছি যে একজন আমার ঠাকুমাকে দেখতেন, একজন মহিলা আসতেন, উনি আর কি, বা এরকম ধরনের লোকজন আসতেন, যারা আর কি এখানেই খইটা ভাজা হতো। এখন পরিবর্তন হয়ে যেটা হয়েছে যে খইটা এখন ভাজার মতন লোক সেরকম বা সেরকম অবস্থা আমরা পাই না। যে আমাদের ঠাকুরের মায়ের জন্য যে বিশেষ প্রকারের যে মিষ্টিগুলো তৈরি করা হয়, সেগুলো অ্যাকচুয়ালি আমাদের ভিয়ান বসিয়ে করানো হয়। তো ওখানে বহু প্রকারের থাকে, বিভিন্ন রকমের নাড়ু থাকে, আরও সব মিষ্টি থাকে। সেগুলো 108টা সংখ্যা ধরে ওইভাবে করা হয়। এবং যেটা হচ্ছে যে ঠাকুরের সামনে, মায়ের মূর্তির সামনে আমরা একটা বা ওরকম একটা দিয়ে রটনার মতন একটা তৈরি করে সব মিষ্টিগুলোকে ওখানে ঝুলিয়ে সেগুলোকে রাখা হয়, এবং সেগুলো ঠাকুরের একটা পুজোর অঙ্গ হিসেবেই ধরা হয়। তাছাড়া যেটা হচ্ছে যে আমাদের খই মুরগি, মানে অন্ন হিসেবে অন্নভোগটা সেভাবে হয় না, আমাদের ওই খই আর মুরগি এটা দেওয়া হয়। আর যেটা হচ্ছে যে বাইরে থেকে আমাদের যারা আসেন পুজো দেখতে, তারা প্রসাদ দেন, তাদের মতন পুজো দেন, সেটা আমরা আমাদের মতন মন্দিরে পুজো হওয়ার পরে ওটা আবার হয়। এখন অনেক, মানে এখন এমন ভিড় হয়ে গেছে, আগে তো লোক সংখ্যা কম ছিল, এখন লোক সংখ্যা অনেক বেড়ে গেছে, যার জন্য এখন আরও বেশি সিস্টেম করা হচ্ছে, টোকান সিস্টেম, কুপন সিস্টেম, এগুলো করে যাতে আর কি অসুবিধাটা কম হয়। গত কয়েক শতাব্দী ধরে এভাবেই লছিপোদ্দার কালীবাড়িতে পূজিতা হয়ে আসছেন দেবী কালী।
বেশ আমরা জানলাম নানা রকম পুজোর আর্চা, তারপরে নৈবেদ্য, মিষ্টান্ন সব সম্পর্কে। এরপর যদি আমরা একটু সাংস্কৃতিক দিকে আসি, যে মানে শুনেছি যে আপনাদের বাড়ির পুজোতে আগে নাকি কবিয়ালরা আসতেন, যাত্রাপালা হতো, তো এখনও কি সেই মানে যে অতীতের প্রথা সেটাই কি এখনও সেই সাংস্কৃতিক ঐশ্বর্য আপনারা রেখেছেন, বা আপনাদের এখনের যে সাংস্কৃতিক দিকটা যদি একটু তুলে ধরেন পুজো সম্পর্কে? তো আমাদের চতুর্দশী থেকেই একটা আমরা বাড়ির সমস্ত আমাদের যারা যারা ফ্যামিলি মেম্বার আছে, বাচ্চা ছোট বড়, তার মধ্যে আমরাও আগে ছোটোবেলায় অনেক অংশগ্রহণ, কেউ কবিতা পাঠ, কেউ ভালো গান, কেউ নাচ আবৃত্তি, অনেকে বাড়ির বংশের যারা আছে এবং আউটসাইডারও আমাদের কিছু কিছু আছে। আমাদের আউটসাইডার বলতে কি আমাদের ফ্যামিলি মেম্বার এক্সটেন্ডেড, পিসিরা, তাদের নাতি নাতনি, একটু সাংস্কৃতিক এখানে একটু গান বাজনা হয়ে আমরা একটু নিরামিষ সবাই একটু রাত্রিবেলার খাবার দাবার খেয়ে কালকে সকালে আমাদের পুজোয় ঢুকবে। এবার পুজোর দিন সন্ধেবেলা আমরা ঘর ডুবিয়ে আসার ঠিক সেই সময়, আগেকার দিনে আমরা দেখতাম ছোটোবেলায় শিবায়ন হতো, মানে ওয়ান প্রকার ওই কবিদেরই একটা অংশ ছিল। তারপরে পুজোর পরের দিন মায়ের বিসর্জন হওয়ার আগে আর পুজো শেষ হওয়ার ওই কাপল অফ ধরুন 4-5 ঘন্টা 6 ঘন্টা ওইখানে আমাদের কবি গানও হতো। তো ইদানিং যা হচ্ছে সব কিছুই তো লুপ্ত, মানে চলে যাচ্ছে। তো শিবায়নটা এখন আর আমরা পাচ্ছি না সেই প্রকারে, কিন্তু কবি গানটা লাস্ট 1-2 বছর আমরা পাইনি, আবার ফিরিয়ে আনবার চেষ্টা করেছি, 2-3 বছর ধরে চেষ্টা করছি, হচ্ছে, এবছরও হবে, এটাই আমরা চালাবার চেষ্টা করছি। জানি না কতদিন, কারণ এটা তো আর আমাদের হাতে নেই, কারণ যেরকমভাবে আমরা পাবো আমরা সেটা চেষ্টা করে যাচ্ছি। সত্যি আপনি যেটা বললেন যে কবিয়াল মানে এবং কবিগানের লড়াই, মানে বাংলার যে সংস্কৃতি প্রায় ধ্বংস, লুপ্ত প্রায়, সেটা যে আপনারা এখনও বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন, এটা সত্যি একটা অভাবনীয় ব্যাপার। এরপর আপনার কাছে একটাই প্রশ্ন আমার, যে আপনি মনে হয় ওনাদের মধ্যে সব থেকে হয়তো ছোট যে যারা প্রেজেন্ট আছেন, তো কিভাবে আপনি ভাবছেন যে আপনাদের এই যে ট্র্যাডিশনাল পুজো সেটাকে কিভাবে ভবিষ্যতেও কন্টিনিউ করে যাবেন এবং আপনাদের ভবিষ্যৎ প্রজন্ম কিভাবে সেটাকে কন্টিনিউ করে যাবে? ছোট থেকেই আমরা এই পুজোতে দেখে আসছি, আমার মনে হয় এই নিয়ে সারা লাইফে আমি কোনোদিন এই পুজো মিস করিনি। তো আমাদের বাড়ির ভেতরে যা কালচার, যেরকমভাবে আমাদের ছোটো থেকে শিখিয়ে এসছে যে এই পুজো হচ্ছে টপ প্রায়োরিটি। চাকরিতে স্থান বলুন, বিদেশে থাকা, কলকাতার বাইরে পড়াশোনার সময়ও হয়েছে, অনেক সময় অনেক কঠিন অবস্থায় পড়েছি যেখানে হয়তো মনে হয়েছে এবছর পুজো অ্যাটেন্ড করতে পারবো না, কিন্তু ছোট থেকে যে আমাদের মধ্যে শেখানো হয়েছে যে প্রত্যেক বছর এই পুজো হচ্ছে কম্পালসরি, প্রত্যেকে অ্যাটেন্ড করতে হবে, সেই জন্য আজ পর্যন্ত কোনো কোনো বছর হয়নি যে আমি পুজো অ্যাটেন্ড করিনি। সেই জিনিসটা আমরা চেষ্টা করেছি আমার ছেলে মেয়ে সকলের মধ্যে, যেখানেই যে থাকুক যারা, যে প্রত্যেক বছর যারা পুজোটা অ্যাটেন্ড করে। তার মেন কারণ হচ্ছে যে আমরা চাই তারা আমাদের এই ট্র্যাডিশনাল পার্ট অফ দ্য পুজোকে আস্তে আস্তে শিখুক। এই জিনিসটা এক বছর দেখলে হয় না, এই বছরটা বছরে বছরে দেখে 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 আমাদের মাথার ভেতরে যা জিনিস ঢুকে গেছে, সেই ট্র্যাডিশনটা আমরা অলরেডি মাথার ভেতরেই ক্যারি করতে পারবো, কারণ এটা কোথাও লেখা নেই। আমাদের পুজোর ভেতরে প্রত্যেকটা জিনিস যে যা প্রিপারেশন, অনেক কিছু জিনিস আজকাল সহজে পাওয়া যায় না, এবং তার জন্য আমাদের অনেক আগে থেকে আসতে হয়, এখানে এসে সেগুলোর প্রিপারেশন করতে হয় বা সেগুলো কিনতে হয়। সেই জিনিসগুলো যে কী করে করতে হয়, আমাদের যেমন সাধারণ বলছি, আমাদের এখানে যে ভদ্রাসন তৈরি করা হয় সে জন্য প্রত্যেকটা জিনিস ন্যাচারাল ইনগ্রেডিয়েন্ট দিয়ে তৈরি করা হয়। সাদা রং হয় ময়দা, হলুদ রং হয় আপনার হলুদ থেকে, আবির দিয়ে লাল রং করা হয়, তারপরে বেলপাতাকে শুকনো করে সবুজ রং তৈরি করা হয়। এই যে জিনিসগুলো রয়েছে এগুলো আমরা ছোট থেকে দেখে এসেছি বলে আমরা জানি। সেম জিনিস আমরা চাইছি আমাদের ছোটরা যারা রয়েছে তারাও শিখুক, কারণ তারা যখন আজকে পুজো করবে এবং চালিয়ে নিতে চাইবে, আমাদের ফ্যামিলির মধ্যে এটাই ট্র্যাডিশন যে আমরা চাই এই পুজোকে যেরকমভাবে শুরু হয়েছিল ওরকমভাবেই চলুক। আজকে যার জন্য
যখন আমাদের গরুর গাড়ি বন্ধ হয়ে যায় বাইরে তো আমরা নিজেরা গরুর গাড়ি তৈরি করে ওটাকে মেনটেন করে রাখা হয়েছে যাতে করে আমরা সেই ট্র্যাডিশনটাকে কন্টিনিউ করতে পারি। আমাদের যখন প্রসেশনের ছাতা পাখা যেগুলো যায় সেগুলো এখনও পর্যন্ত আমরা চালিয়ে যাচ্ছি যাতে করে সেই পুরনো ছাতা পাখা রূপোর মাঠ দেওয়া সেই রকমভাবে চলে। তো আশা করি আমরা যেরকমভাবে শিখেছি বড়দের কাছ থেকে সেরকমভাবে আমাদের ছেলেদেরকেও আমরা শেখাবার চেষ্টা করছি। তারপরে তো মা রয়েছেন যেটা যাকে দিয়ে পুজো চালাবেন সেরকমভাবেই চলবে, কিন্তু আমাদের যথেষ্ট আমাদের মধ্যে যতটা ক্ষমতা তার ভেতর থেকে চেষ্টা করব যাতে এই পুজো সেরকমভাবেই চলুক চিরকাল। আজ দেবী লচিপদ্মা কালী মায়ের বিসর্জন। পুজোর পরের দিন গোধূলি লগ্নে শুরু হয় মায়ের বিসর্জন পর্ব। এই পরিবারে সবাই সামিল হন এই বিসর্জন উৎসবে। প্রতিমাকে বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হয় গরুর গাড়িতে, কিন্তু নামে গরুর গাড়ি হলেও এখানে গরু থাকে না। আমাদের এখন ইমার্শন যখন হয় আমাদের সব সময় নিয়ম হলো যেদিন পুজো হবে একাশনে পুজো হয়, একাশনে পুজোর পরে সেখানেই বিসর্জন হওয়ার পরে আমরা ঠাকুরকে সূর্যাস্তের আগেই আমরা ঠাকুর বের করি 3টে 4টে 5টা এরকম সময়, যাতে সূর্যাস্তের আগে ঠাকুর বেরিয়ে যেতে পারে। এটা আমরা চেষ্টা করি। কোনো সময় একটু দেরি হয়, কিন্তু তা না হলেও আমরা এইটাকে চেষ্টা করি এবং সেইটা ঠাকুর বেরোয় এবং আমাদের নিজেদের হ্যান্ড কাট মানে যেটা গরুর গাড়িটা আর কি গরু দিয়ে টানা নয়, সেইটা আমাদের বাড়িতে নিজস্ব রয়েছে। কারণ এখন উঠে গেছে গরু গাড়ি, শহর থেকে লাইসেন্স করে উঠে গেছে, চলে না। সেই জন্য আমাদের ওই প্রথায় নিয়ে যাওয়া হয় এবং ওই প্রথায় বিসর্জন দেওয়া হয়, যার জন্য ঘাটেতে আমাদের অনেক অসুবিধা হয়। কারণ আগেকার প্রথাতে কেউ বিসর্জন দেয় না, কেউ কাঠামো ফেরত নিয়ে আসে না, আমরা কাঠামো ফেরত নিয়ে আসি যাতে এক রকম মূর্তি এক মাপের মূর্তি হয়। আমাদের মন্দিরের আর্চগুলো পর্যন্ত ঠাকুরের মাপে দুপাশের, আমাদের সমস্ত কিছু মাপে মাপে সব কিছু হয়, এই আর কি করা। মেদিনীপুরের ছোট থেকে বড় সমস্ত মানুষ রাস্তার দুধারে দাঁড়িয়ে এই বিসর্জন যাত্রা উপভোগ করেন। পথযাত্রী, দর্শক, মোড়ের বিভিন্ন মানুষেরা আতশবাজি জ্বালানোর মাধ্যমে মাকে বিদায় জানান। হবিবপুর থেকে কোতবাজার, রাজাবাজার, গোলকুয়া হয়ে শহরের প্রান্তে অবস্থিত গান্ধীঘাটে মায়ের বিসর্জন দেওয়া হয়। এই দীর্ঘ পথ পরিক্রমা করতে মা গোধূলি লগ্নে বের হলেও গন্তব্যস্থলে পৌঁছতে অনেক রাত্রি হয়ে যায়। এত রাত্রেও মাকে দর্শনের জন্য মানুষ রাস্তার দুপাশে অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকেন। এর দ্বারাই বোঝা যায় লচিপদ্মা কালী মায়ের প্রতি মানুষের ভক্তি অপরিসীম। এত রাতেও দেখা যাচ্ছে মায়ের বিসর্জন দেখার জন্য বিসর্জনের ঘাট জনমানুষে পরিপূর্ণ। বিসর্জনের পর কাঠামোটিকে নদী থেকে তুলে নেওয়া হয় এবং ওই কাঠামো দিয়েই পরের বছরের প্রতিমা তৈরি হয়। এই কাঠামোটি বহু বছরের পুরনো, কিন্তু আশ্চর্যের বিষয় আজও এটি নষ্ট হয়নি, অটুট রয়েছে।